পাঠ 37-এ আসছি। পাঠ 37-এ তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আজকেও তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং লেখাপড়ায় মনোনিবেশ করছো। আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে অ্যাকাউন্টিং ফর টেনজিবল অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেটস, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। দৃশ্যমান এবং অদৃশ্যমান দুই ধরনের হিসাব রক্ষণের বিষয় আমরা আলোচনায় আনবো। এই জন্য এই পাঠে আমরা যে বিষয়গুলি মৌলিক আলোচনা করব সেগুলি হচ্ছে কি, দৃশ্যমান সম্পত্তি কি, প্রাকৃতিক সম্পত্তি কি, অদৃশ্যমান সম্পত্তি কি এবং অবচয় কি, আর অবচয়ের প্রকারভেদ। এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। মূল আলোচনার আগে আমরা একটু করে বিষয়গুলো জেনে নিই যে দৃশ্যমান সম্পত্তি কি। যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে, ব্যবসায় প্রতিষ্ঠান হোক, অব্যবসায় প্রতিষ্ঠান হোক, অথবা আমরা গৃহস্থালী কাজে হোক, দৃশ্যমান কিছু সম্পত্তি আছে। যেমন এই বুকশেলফটা, এই বিল্ডিংটা, এগুলো দেখা যায়, ধরা যায়, হ্যাঁ, এই জন্য এগুলো হচ্ছে দৃশ্যমান, চোখে দেখা যায়। আর অদৃশ্যমান হচ্ছে কিছু সম্পত্তি আছে যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু এগুলো আমার সম্পত্তি। যেমন সুনাম, যে একটি প্রতিষ্ঠানের দীর্ঘদিন ব্যবসা করার ফলে, হ্যাঁ, যেমন ইউনিলিভার, রেকিট অ্যান্ড কোলম্যান, এসিআই, ভ্যাকসিনকো, এই যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলোর নাম বললেই পণ্য বিক্রি হয়ে যায়। তাহলে এই যে পণ্য বিক্রি হয়ে যায়, যে এই সাবান টাকা অমুক কোম্পানির সাবান, বাস উঠে দাও, হ্যাঁ, ডেটল টাকা অমুক কোম্পানির, স্যাভলন টাকা অমুক কোম্পানির, হ্যাঁ ঠিক আছে উঠে দাও। তাহলে এই যে একটা বিষয় যে ওদের নামের উপরে পণ্য বিক্রি হয়, এই নামের উপরে পণ্য বিক্রি হওয়াটাই হচ্ছে আসলে ওই কোম্পানির সুনাম। এগুলা হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি। আর প্রাকৃতিক সম্পত্তি আমরা সবাই জানি যে প্রকৃতিগতভাবে যে সম্পত্তিগুলো আমরা আমাদের অধিকারে পেয়ে থাকি। যেমন পাহাড় পর্বতে যে গাছগাছালি আছে, মাটির নিচে যে গ্যাস আছে, তেল আছে, লোহা আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার প্রাকৃতিক সম্পদ। সুতরাং এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা যাচ্ছি। স্লাইডের মধ্যে আমরা আলোচনা করব। তারপরে এই মৌলিক কথাটা বলে দিলাম যে আমরা দৃশ্যমান, প্রাকৃতিক, অদৃশ্যমান এই সম্পত্তিগুলো নিয়ে আলোচনা করব। আর সর্বশেষে অবচয়, এই সম্পত্তিগুলো কিভাবে অবচয় নির্ধারণ করা হয় তা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা স্লাইডে যাই। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আমাদের পাঠ 37-এর বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করছি। অ্যাকাউন্টিং ফর টেনজিবল অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেটস, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। ঠিক আছে, আজকের পাঠে যা যা থাকবে: দৃশ্যমান বা স্থায়ী সম্পদ কি, প্রাকৃতিক সম্পদ কি, অদৃশ্য, অস্পর্শনীয়, অবস্তুগত সম্পদ কি, অবচয়ের অর্থ ও সংজ্ঞা, অবচয় ধার্যের পদ্ধতিসমূহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা মনোযোগ সহকারে শুনছো এবং দেখছো। এরপরে আমরা দৃশ্যমান বা স্থায়ী সম্পদ সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে একটু ভূমিকা রাখি। প্রতিটি প্রতিষ্ঠানেই দৃশ্যমান সম্পদ রয়েছে। দৃশ্যমান মানে কি? দেখা যায়। দৃশ্যমান অর্থ যা চোখে দেখা যায়, স্পর্শ করা যায় এবং দীর্ঘস্থায়ী হয়। দৃশ্যমান সম্পদের মধ্যে স্থায়ী সম্পদের পরিমাণ উল্লেখযোগ্য। তবে ভূমি ছাড়া অন্যান্য স্থায়ী সম্পদ ক্ষয়িষ্ণু। ক্ষয়িষ্ণু মানে ক্ষয় হয়ে যায়, ভূমি ক্ষয় হয় না। তবে হ্যাঁ, নদী ভাঙ্গন হলে কি ভূমি ক্ষয় হবে না? ক্ষয় হবে, তবে সাধারণত ভূমি ক্ষয় হয় না। একটি গাড়ি যেমন আস্তে আস্তে মূল্য কমে, ভূমির মূল্য কমে না। এই জন্য ভূমি প্রকৃতই স্থায়ী সম্পদ বা দৃশ্যমান সম্পদ। স্থায়ী সম্পদের ধারণাটা কি আমরা এবার পড়ি। স্থায়ী সম্পদ হচ্ছে এমন এক ধরনের সম্পদ
যা দৃশ্যমান এবং স্পর্শনীয়, যা ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার কাজে ব্যবহৃত হয় এবং দীর্ঘমেয়াদী ব্যবহার করা যায়। খেয়াল করে দেখো, স্থায়ী সম্পদ কি? প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার কাজে ব্যবহার হয় এবং দীর্ঘমেয়াদী ব্যবহার করা যায়। যেমন ভূমি, যন্ত্রপাতি, কলকবজা, কারখানা, দালান, সরঞ্জাম, আসবাবপত্র, যানবাহন ইত্যাদি। ঠিক আছে? একটা উদাহরণ, এইখানকার একটা উদাহরণ আমি একটু ব্যাখ্যা নিই, সেটা হচ্ছে একটা দালান। আমি একটা দালান কিনলাম। ওই দালানে ১০টি ফ্ল্যাট আছে। ওই ১০টি ফ্ল্যাট আমি ভাড়া দিয়ে ইনকাম করি। ১০টি ফ্ল্যাট থেকে আমি ৳১০,০০০ করে ৳১,০০,০০০ প্রতি মাসে আয় করি। এইজন্যই বলা হচ্ছে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার কাজে ব্যবহৃত হয় এবং দীর্ঘমেয়াদী ব্যবহার করা যায়। ওই দালান আমি অনেক দিন যুগ, যুগ ধরে ব্যবহার করব। এটাই হচ্ছে স্থায়ী সম্পদের ধারণা। আন্তর্জাতিক হিসাব মান ১৬ অনুযায়ী স্থায়ী সম্পদকে যে নামে ডাকা হয় তা পড়ছি আমি, প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নামে অভিহিত করা হয়। ঠিক আছে? এটা মনে রাখো। কোন হিসাব মান? আন্তর্জাতিক হিসাব মান ১৬। স্থায়ী সম্পদকে কি বলা হয়? প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নামে অভিহিত করা হয়। শাব্দিক অর্থে প্রপার্টি হলো সম্পদ, ভূসম্পদ, বিষয় সম্পদ ইত্যাদি। প্ল্যান্ট হলো যন্ত্রপাতি, কলকবজা, কারখানা, সরঞ্জাম ইত্যাদি। ইকুইপমেন্ট হলো যন্ত্রপাতি, সরঞ্জাম, আসবাবপত্র, যানবাহন ইত্যাদি। এগুলো হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট এবং ইকুইপমেন্টের শাব্দিক যে এইখানকার বিষয়গুলোকেই ব্যবহার করা হয়। এখন আসো, প্রাকৃতিক সম্পদ কি? প্রকৃতিগত সম্পদ আমরা অটোমেটিক পেয়ে যেতে পারি। কেমন? প্রাকৃতিক সম্পদের উদাহরণ সংজ্ঞা কিভাবে দেখো? যেসব যেসব সম্পদ প্রকৃতি প্রদত্ত এবং যা আহরণ বা উত্তোলনের সাথে সাথে এর পরিমাণ হ্রাস পেতে থাকে, সে ধরনের সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলে। আমি একটা সম্পদ মাটির নিচে পেলাম, উত্তোলন শুরু করলাম এবং সেটা আস্তে আস্তে কমে যেতে থাকবে। এটাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। যেমন খনি, তেল, লৌহ, গ্যাস, প্রস্তর, কাঠ প্রভৃতি। এখানে কয়েকটা শব্দ তোমাদের কনফিউশন অ্যারাইজ করতে পারে। যেমন প্রস্তর, পাথর, এটা আমার খনি কিভাবে হতে পারে? প্রাকৃতিক কিভাবে হতে পারে? আমি উদাহরণ দিই। আমাদের সিলেট জেলার যে জাফলং এর পাথরগুলা আছে, ছোট, ছোট পাথরগুলা আস্তে, আস্তে বড় হয় এবং ওখান থেকে আমরা পাথর খণ্ড আহরণ করি। সেগুলাকে টুকরো, টুকরো করে ভেঙে আমরা বিল্ডিং এ ব্যবহার করি। এগুলা ন্যাচারাল। কাঠ, পাহাড়ে কেউ কাঠ আ রোপণ করতে যায় না। হ্যাঁ, খুব বেশি না। ইদানিংকালে কিছু, কিছু বাগান করা হচ্ছে, কিন্তু খুব বেশি না। এই কাঠগুলা ন্যাচারাল, প্রকৃতিগতভাবে হয়ে থাকে। আর মাটির নিচে গ্যাস, লোহা, তেল, খনি এগুলা তো তোমরা চেনো। উক্ত সম্পদের যে অংশ খরচ হিসাবে গণ্য করা হয়, তাকে নিঃশেষকরণ, ইংরেজিতে বলে ডিপ্লেশন বা শূন্যকরণ বলে। আর স্থায়ী সম্পদের ক্ষেত্রে এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন বা অবচয়। প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে কি বলা হয়? ওই খরচটাকে কি বলা হয়? নিঃশেষকরণ বা ডিপ্লেশন। ঠিক আছে? প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা, আমি আশা করছি, খুব আনন্দ সহকারে আজকের বিষয়টি শুনছো। এখন আসো, অদৃশ্য, অস্পর্শনীয়, অবস্তুগত সম্পদ কি? ইংরেজিতে বলা হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটস। অদৃশ্য, দেখা যায় না। ঠিক আছে? সংজ্ঞায় কি বলে দেখো? যে সম্পদের বাস্তব অস্তিত্ব নেই, দেখা যায় না,
স্পর্শ করা যায় না, অথচ সম্পদ হিসাবে প্রদর্শন করতে হয়। কি অদ্ভুত কথা না? অস্তিত্বও নাই, দেখাও যায় না, ধরাও যায় না, কিন্তু সম্পদ। সংজ্ঞায় বলতেছে এমন সম্পদকে অস্পর্শনীয় সম্পদ বলা হয়। যেমন সুনাম। সুনাম কি? আমরা ডিটেলস আলোচনায় আসব। মুদ্রণ সত্ত্ব, ব্যবসায়িক চিহ্ন, ট্রেডমার্ক, ব্যবসায়িক নাম, ট্রেড নেম, ফ্র্যাঞ্চাইজ, ব্র্যান্ড নাম, ব্র্যান্ড নেম। আমি এখানকার একটা দুইটা উদাহরণ চেনার জন্য বলি। যেমন ব্যবসায়িক চিহ্ন, হ্যাঁ, গ্রামীণ ফোনের এই যে ব্লু কালারের যে একটা চিহ্ন আছে, এটা হচ্ছে তাদের ব্যবসায়িক চিহ্ন। এটা এই চিহ্নটা দেখলেই যেমন রবির এটা লাল একটা মনোগ্রাম আছে। এগুলো দেখলেই বোঝা যায় এই দোকানটা রবি, এই দোকানটা গ্রামীণ। কেমন? ব্যবসায়িক নাম সেম, হ্যাঁ? কোকা কোলা, এগুলো দেখলেই চেনা যায়। ব্র্যান্ড নাম, এগুলা কোকা কোলা, এই যে এগুলা। সুতরাং এগুলো সম্পত্তি, এগুলা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এখন চলো অবচয়ের সংজ্ঞা শিখি। ল্যাটিন শব্দ ডিপ্রেতিয়াম থেকে ডেপ্রিসিয়েশন শব্দের উৎপত্তি। কোন দেশের শব্দ? ল্যাটিন শব্দ। ডিপ্রেতিয়াম শব্দটির মধ্যে দুটি অংশ রয়েছে। প্রথম অংশ ডি, এর অর্থ হচ্ছে ক্ষয় পাওয়া, অর্থাৎ কমে যাওয়া বা ডিক্লাইন। দ্বিতীয় অংশ হচ্ছে প্রিতিয়াম, এর অর্থ হচ্ছে মূল্য বা প্রাইস। ঠিক আছে? সুতরাং ডিপ্রিতিয়াম বা ডেপ্রিসিয়েশন বা অবচয়ের অর্থ হলো মূল্য ক্ষয় বা মূল্য হ্রাস। ঠিক আছে? আমি এই কম্পিউটার মনিটরটা কিনেছি ৮,০০০ টাকা দিয়ে। ১ বছর পরে এইটা আমি বিক্রি করতে পারবো হয়তো ১,০০০ টাকা দিয়ে। তাহলে যে ৭,০০০ টাকা মধ্যখানে হারিয়ে গেল, এটাই হচ্ছে মূল্য ক্ষয় বা মূল্য হ্রাস, এটাই হচ্ছে অবচয়। একজন হিসাববিজ্ঞানী উইলিয়াম পিকেলস এর মতে সম্পদের গুণগত বা পরিমাণগত বা মূল্যগত যে চিরন্তন বা অনবরত মূল্য হ্রাস বা ক্ষয় হয়, তাকে অবচয় বলে। এখানে অনবরত শব্দটা ব্যবহার করা হয়েছে। অনবরত মূল্য হ্রাস, কন্টিনিউয়াস রিডাকশন অফ ভ্যালু, ঠিক আছে, তাকেই অবচয় বলা হয়। অবচয় ধার্যের পদ্ধতিসমূহ কি কি আমরা দেখি। এখানে ১২টি পদ্ধতি আছে। সরল রৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, বার্ষিক বৃদ্ধি পদ্ধতি, প্রতিপূরক তহবিল পদ্ধতি, বীমা পদ্ধতি, পুনর্মূল্যায়ন পদ্ধতি, যন্ত্র ঘণ্টা হার পদ্ধতি, ক্ষয় অনুপাত পদ্ধতি, মেরামত সঞ্চয় পদ্ধতি, মাইলেজ পদ্ধতি। পাশে ইংরেজি শব্দগুলো আছে। অনেকগুলো কিন্তু ইংরেজি শব্দ পড়লেই তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন মাইলেজ, আমরা গাড়ির মাইল বুঝি। গাড়ি ১ মাইল ২ মাইল চলে, ১০০ কিলোমিটার, ৫০০ কিলোমিটার, ১০০০ কিলোমিটার চলে। যেমন মেশিন আওয়ার রেট, একটা মেশিন কত ঘন্টা চলে। ইন্স্যুরেন্স পলিসি, আমি ইন্স্যুরেন্স করে রেখেছি। কেমন? অ্যানুইটি, বার্ষিক পদ্ধতি, এগুলো অনেকগুলো শব্দ দিয়েও বোঝা যায়। ডিমিনিশিং ব্যালেন্স মেথড, ক্রমহ্রাসমান, অর্থাৎ আস্তে আস্তে মূল্য কমে যাবে। স্ট্রেট লাইন, সরল রৈখিক, একটা ১ বছরের প্রথম বছর যে অবচয় নেব, প্রতি বছর সেই অবচয় নেব। স্ট্রেইট, যেটা আমি প্রথম বলেছি শেষ পর্যন্ত একই সংখ্যা বলবো, এটা হচ্ছে স্ট্রেইট। ওকে? এই ১২টি হচ্ছে অবচয় ধার্যের পদ্ধতি। আমরা অঙ্ক করব এই পদ্ধতিগুলা নিয়ে। তবে আমাদের জন্য, অর্থাৎ এইচএসসি লেভেলের বা অনার্স লেভেলের যে কয়টি পদ্ধতি বেশি জরুরি, আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই পদ্ধতিগুলো নিয়ে অঙ্ক শুরু করব। আজকের পড়াতে আমরা কনক্লুশনে যাব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দীর্ঘক্ষণ আলোচনা করে আসলাম এবং এই আলোচনার মধ্যে আমরা সর্বশেষে অবচয় সম্পর্কে আরেকটু কথা তোমাদেরকে জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে কি, অবচয় কি আমরা আলোচনা করেছি যে কোনো সম্পত্তির ব্যবহার জনিত যে ক্ষয় অথবা মূল্য হ্রাস, সেটাই হচ্ছে অবচয়। সুতরাং এই অবচয় যে পদ্ধতিগুলোতে রাখা হয় বা হিসাব রাখা হয়, অনেকগুলো পদ্ধতি, আমরা 12টি পদ্ধতির কথা উল্লেখ করেছি। তবে প্রথম দুইটি পদ্ধতি আছে, সরল রৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই দুইটি পদ্ধতি নিয়ে আমরা আপাতত আলোচনা সীমাবদ্ধ রাখবো। সরল রৈখিক পদ্ধতিটা কি? সরল রৈখিক, এই যে সরল রৈখিক, এটা হচ্ছে একটা সরল রেখা। আমি প্রথম বছরে যদি 5,000 টাকা অবচয় ধার্য করি, দ্বিতীয় বছরেও 5,000 টাকা রাখলাম, তৃতীয় বছরেও 5,000 টাকা রাখলাম, তাহলে 5,000 টাকা একই টাকা হওয়ার কারণে আমার রেখাটা কিন্তু সমান হয়ে গেছে। আমরা সরল রৈখিক এটা বুঝলাম। এখন এটা যদি উল্টা চিন্তা করি যে আমি প্রথম বছর 5,000 টাকা অবচয় নিলাম, তারপর 8,000, তারপরে 10,000, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, ওকে, তাহলে আমার রেখাটা কোন দিকে যাচ্ছে? এদিকে, উপরের দিকে যাচ্ছে, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। কিন্তু আমার এই রেখাটা কিন্তু উপরের দিকেও যায় নাই, নিচের দিকেও যায় নাই, এটা সমান্তরাল। এই জন্য এটা হচ্ছে কি সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়। ওকে, এইটা বিষয়ে আমরা আলোচনা করেছি। আর সেকেন্ড হচ্ছে কি, এটা হচ্ছে সরল রৈখিক, সরল রৈখিক। আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে কি ক্রম হ্রাসমান পদ্ধতি। কেমন? এটা হচ্ছে সরল রৈখিক। আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান মানে হচ্ছে কি, আমি 1,00,000 টাকার যদি অবচয় নির্ধারণ করি 5%, তাহলে 5,000 টাকা, তাহলে এই মুহূর্তে আমার ভ্যালু কত? 95,000 টাকা। আবার এটার উপর 5% বাদ যাবে দ্বিতীয় বছর। ওকে, এই দ্বিতীয় বছর এখান থেকে 5% বাদ যাবে। এভাবে আস্তে আস্তে ক্রমে 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 হ্রাস করতে থাকবে। এই জন্য এটার নাম হচ্ছে ক্রম হ্রাসমান জের পদ্ধতি। এই কয়েকটি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা শুরু করব। পরবর্তীতে আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ আরো বিস্তারিত ব্যাখ্যায় যাব বা আলোচনায় অংশগ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের 37তম আলোচনা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রিয় ভিউয়ার্স এবং অভিভাবকবৃন্দ, আপনারাও ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।